সুপ্রিয় দর্শক, আমি সিরাজুল ইসলাম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের লাইভ টক শো টেবিল টকে। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের টক শোর বিষয় হলো ভারতের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি, নেপথ্যের কারণ। এ বিষয়ে আলোচনার জন্য আমরা স্টুডিওতে দুজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানাচ্ছি। তাদের একজন হচ্ছেন আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, উপস্থিত আছেন তিনি, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমায়ুন কাদের চৌধুরী। তবে তিনি এই মুহূর্তে আমাদের মাঝে এসে উপস্থিত হতে পারেননি। আজকে আপনারা সবাই জানেন যে ঢাকার রাস্তাগুলোর পরিস্থিতি খুবই নাজুক, একেবারে যানজটে নাকাল, সেজন্য একটু দেরি হচ্ছে। তিনি আসার সাথে সাথে আমরা তাকে যুক্ত করে নেব। তো মঞ্জু ভাই, আমি প্রথমে আপনার কাছে আসি, আপনার কাছ থেকেই শুনতে চাই, শুরু করতে চাই আপনাকে দিয়ে, যে এই যে ভারতের পক্ষ থেকে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের একটা দাবি জানানো হয়েছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটি আমার প্রশ্ন দুটো দিক থাকবে এখানে। একটা হচ্ছে, বিষয়টিকে কি আপনি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ হিসেবে দেখেন কিনা ভারতের পক্ষ থেকে এটা, আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন কীরকমভাবে অন্তর্ভুক্তিমূলক হবে কি হবে না, এই বিষয়টি নিয়ে ভারত একেবারে স্পেসিফিক্যালি কেন কথা বলছে? ধন্যবাদ সিরাজ ভাই, আপনাকে, আপনার মাধ্যমে দর্শককে ধন্যবাদ জানাই। আমি আসলে ভারতের এই জায়গায় ভারত সরকারের এটাকে তার স্বরূপ উন্মোচন হিসেবে দেখি। কারণ কিছুদিন আগে যখন আমাদের এখানে 2024 সালে নির্বাচন হয়েছে, তখন কিন্তু এটা এক পেশে একটা নির্বাচন হয়েছে একেবারেই। হ্যাঁ, তখন কিন্তু ভারতকে আমরা বলতে শুনি নাই যে তারা আমাদের দেশে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন তারা চান, ইনক্লুসিভ একটা ইলেকশন তারা চান। আমরা তো ইলেকশন মানেই তো আমরা চাই যে সেটা ইনক্লুসিভ ইলেকশন হবে, সবাই যাতে পার্টিসিপেট করতে পারে। তো ভারতের আলাদা করে এটা চাওয়ার মানে চাওয়া না চাওয়া বা এটার পেছনে উদ্দেশ্য কি, এটা আসলে খুব বেশি ব্যাখ্যার দাবি রাখে না। কারণ আমরা দেখেছি এর আগে যখন 2024 সালের আমাদের নির্বাচন নিয়ে ভারতের বক্তব্য চাওয়া হয়েছে ভারতীয় রাষ্ট্রদূত বা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়, তখন তারা বলেছে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, এ বিষয়ে আমরা কোনো মত ব্যক্ত করতে চাই না। তো আজকে তারা যখন বলছেন, এটা কিন্তু এখন আর তাদের কাছে আভ্যন্তরীণ বিষয় মনে হচ্ছে না, তাদের কাছে এখন মনে হচ্ছে তাদের এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের নির্বাচন নিয়ে তাদের কথা বলা। তো এখানে আমি দুইটা কথাই বলি। একটা হচ্ছে তাদের স্বরূপটা উন্মোচন হয়েছে, যে তারা এক সময় এক ধরনের রূপ দেখাচ্ছেন, এটা একটা দিক। আরেকটা দিক আমি বলতে পারি, যাক তারপরেও যদি মনে করি যে ভারত কিছুটা লাইনে ফিরে এসেছে, অর্থাৎ তারা বাংলাদেশের মানুষের বন্ধু হতে চায়, বাংলাদেশ রাষ্ট্র নিয়ে তারা ভালো কিছু চায়, তাহলে এটা বলতে পারি যে তাদের সুমতি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে কি? দেখেন, আমাদের ইলেকশন কমিশন, ইলেকশনের আইন যেটা আছে, এই আইনেই বলা আছে যে এতে দল মত নির্বিশেষে সবাই যাতে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আর আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন, সেখানে এই কথাটাই বলা আছে যে সেখানে যাতে লেভেল প্লেয়িং ফিল্ডটা থাকে, সবাই যাতে অংশগ্রহণ করতে পারে। এখানে কেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনটা আজকে বেশি আলোচনার বিষয়, সেটা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, এটা নিয়ে অ্যাকচুয়ালি বেশি আলোচনাটা হচ্ছে। এখন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, এই বিষয়টা, আওয়ামী লীগ যদি দল হিসেবে একটা বৈধ দল হয়, তাহলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কেন, এটা একটা প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে, আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগটা কি, কেন এই আশঙ্কাটা তৈরি হচ্ছে? আশঙ্কাটা তৈরি হচ্ছে এই জন্য যে আওয়ামী লীগের সাংগঠনিক ভিজিবিলিটি এখন নাই, আমরা দেখতে পাচ্ছি। তার অফিস অকার্যকর, তার কর্মীরা নাই, তার নেতাদের হদিস পাওয়া যাচ্ছে না, বেশিরভাগ নেতারা আত্মগোপনে আছেন। দেশ ছেড়ে তো পালিয়েও গেছেন। হ্যাঁ, পালিয়েও গেছেন। পালিয়ে তো ধরেন পালিয়ে যাওয়া বা দেশান্তরিত হওয়া, এটা রাজনীতিতে আগেও ছিল। আগেও ধরেন, এখনও তো আমাদের ধরেন বিএনপির যিনি চেয়ারপারসন বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনিও তো দেশান্তরিত হয়ে আছেন। সেখানে তো উনি ইনভিজিবল নাই, উনি তো ভিজিবলি আছেন, পলিটিক্স করছেন, কথা বলছেন। তা আওয়ামী লীগের নেতারা কিন্তু মানে দেশান্তরিত হয়েও তারা কিন্তু বেশিরভাগ লোকেরাই পলাতক হয়ে আছেন। কে কোথায় আছেন, কোথায় অবস্থান করছেন, যেমন আমরা জানি তারেক রহমান সাহেব লন্ডনে আছেন। আমরা অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের দেশে কিছু ব্লগার আছে যারা বিভিন্ন দেশ থেকে তারা বিভিন্নভাবে দেশের সম্পর্কে কথা বলছেন, তাদেরকে আমরা বলতে পারি যে তারা কেউ প্যারিসে আছেন, কেউ আমেরিকায় আছেন, কেউ লন্ডনে আছেন, নানাটা বিষয়টা আছে। তাদের অ্যাক্টিভিটিও দৃশ্যমান। কিন্তু ওবায়দুল কাদের সাহেব কোথায় আছেন এটা আমরা জানি না।
আওয়ামী লীগের আরও খ্যাতিমান নেতা যারা সবসময় কথা বলতেন নানা কথায়, যে টুক করে ফেলে দিবেন বা যে কি বলে যে মানে খেলা হবে, এই জাতীয় চটকদার কথা যারা বলতেন, তো তাদেরকে আমরা পাচ্ছি না। তারা কোথায় আছেন? তারা কি দেশে আছেন না দেশের বাইরে আছেন? দেশের বাইরে থাকলে কোথায় আছেন? তারা তো পদ হোল্ড করছেন, পার্টির তো পদ বা পার্টি তো তাদের এখনও নিজেরা বিলুপ্ত করেন নাই বা কোনো কমিটি স্থগিত করেন নাই। তো ফলে আমরা দেখতে পাচ্ছি দেশের ভেতরে বাইরে তাদের নেতারা যেখানেই যে আছেন না কেন, পদস্থ নেতারা যারা আছেন তারা কেউই কিন্তু পিপলের কাছে অ্যাপিয়ার করছেন না। তো পিপলের কাছে যখন সে অ্যাপিয়ার করছেন না, তো নির্বাচন দিলে উনি কীভাবে অ্যাপিয়ার করবেন? নাম্বার 1 প্রশ্ন। 2 নম্বর কথা হচ্ছে যে আওয়ামী লীগের ব্যাপারে পিপলসের ইয়েটা কি, পিপলসের মতামতটা কি? আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ বা সকল রাজনীতিবিদেরাই মনে করেন, রাজনৈতিক দলেরাই মনে করেন যে আওয়ামী লীগের ব্যাপারে একটা ফয়সালা হতে হবে বিফোর ইলেকশন। কি ফয়সালা হতে হবে? যে আওয়ামী লীগ এর রাজনৈতিক পরিণতিটা কি হবে। এখন কথা হচ্ছে একটা রাজনৈতিক দলের পরিণতি কেন প্রশ্ন আসছে এই জন্য যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগটা দাঁড়িয়েছে এখন, যে তারা গণহত্যা চালিয়েছে, তারা আমাদের গণতন্ত্র ধ্বংস করেছে, তারা আমাদের মানে টাকার পর টাকা, ডলারের পর ডলার, রিজার্ভের পর রিজার্ভ তারা লুট করেছে। তারা এমন কোনো হেন দখলদারিত্ব নাই যেটা করে নাই। দুর্নীতির একেবারে পাহাড় সম, বা পাহাড় বললেও ভুল হবে, মানে সর্বোচ্চ, আমরা যদি আকাশ, ইতিহাসের নজিরবিহীন দুর্নীতি, আমরা যদি পর্বত বলি ভুল হবে, এটা আকাশ সম দুর্নীতি তারা করেছে। তাহলে এই দুর্নীতিবাজ, গণতন্ত্র ধ্বংসকারী, গণহত্যাকারী, নির্বাচন ব্যবস্থা ধ্বংসকারী, মানুষের বাকস্বাধীনতা হরণকারী এই দলটার ব্যাপারে আমাদের করণীয় কী হবে? তাদেরকে কি আমরা ইলেকশনে মানে অ্যাকসেপ্ট করব? এখন ধরেন আমরা অ্যাকসেপ্ট করলাম, কিন্তু আওয়ামী লীগের একটা লোক যখন নির্বাচনে দাঁড়াবে, তখন আমরা এখন কি দেখতে পাচ্ছি? কোথাও আওয়ামী লীগের লোক পেলেই মানুষ সেখানে একটা মব সৃষ্টি হচ্ছে। সরকার কিন্তু এটা কন্ট্রোল করতে পারছে না। আমি কিন্তু খুবই ওরিড যে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সমর্থিত কোনো প্রার্থী যখন ইলেকশনে নমিনেশন পেপার সাবমিট করতে যাবে বা সে ঘোষণা করবে যে আমি আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী, এই তার কনস্টিটিউয়েন্সিতে যেই উত্তেজনাটা তৈরি হবে, তাকে কেন্দ্র করে তার বিপক্ষ শক্তিদের যেই, আমরা দেখছি যে আওয়ামী লীগ আসলে সব দল আবার এক হয়ে যাচ্ছে, সাধারণ জনগণ একীভূত হয়ে যাচ্ছে। কারণ এমন কোনো লোককে সে তার সন্ত্রাসের শিকার হয় না, এমন কোনো লোক নাই, নারী পুরুষ, হিন্দু মুসলিম, দলমত নির্বিশেষে। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির এখন যে ভঙ্গুর অবস্থা, যেমন আজকে আপনি যে বললেন যে রাস্তার জ্যাম, পুরো ঢাকা শহর কলাপস হয়ে আছে, শ্রমিকরা রাস্তায় নেমে গেছে, এটা যে কোনো ইস্যুতেই দেখা যাচ্ছে। গতকালকে দেখা গেছে ধর্ষণ ইস্যুতে মানে নারীরা, ছাত্ররা, সারা দেশে সবাই নেমে এসেছে। কারণ এটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু। তাহলে আওয়ামী লীগ ইস্যুটা রেজ করলেই, কারণ যেই লোকটা গুলি করেছে, যেই লোকটার হাতে হত্যা হয়েছে, যেই লোকটা লুটপাট করেছে, এই লোকটা পাবলিকলি আসলেই তো একটা উত্তেজনা তৈরি হচ্ছে। এই জায়গাটার কোনো একটা নীতিগত জায়গায় আমরা একমত না হতে, আমরা যদি সবাই মিলে একমত হই না আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, সেটা একটা বিষয়, বা গণভোট নিলাম বা আমরা গণমতামত নিলাম। আরেকটা হতে পারে, আচ্ছা ঠিক আছে আওয়ামী লীগ ক্ষমা চাইছে, তারা ভুল ত্রুটি স্বীকার করেছে, তারা জীবনে আর এরকম করবে না, হয় না, একটা লোক অপরাধ করেছে, তওবা করেছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে তওবা করলো, ঠিক আছে, আমরা সবাই মিলে একমত হলাম যে ঠিক আছে আওয়ামী লীগ ইলেকশন করুক। দেন আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। আদার দেন আওয়ামী লীগ ইলেকশনে আসলেই কিন্তু একটা ভয়ানক পরিস্থিতি হবে। তো এই জটিল আলোচনাটা আমাদের মধ্যে অনেকে করতে চান না। এই জটিল আলোচনাটা আপনি তুলেছেন বলে আমি বলছি যে এই প্রেক্ষিতে ইনক্লুসিভ ইলেকশন বলে যেটা বোঝানো হয়, যেমন আমাদের সেনাবাহিনী প্রধানও কিন্তু এই ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছেন। তখন এই ইনক্লুসিভ ইলেকশন বললেই কিন্তু সকল দলকে অংশগ্রহণ করতে আপনাকে দিতে হবে। কারণ আওয়ামী লীগ অংশগ্রহণ করলে পরিস্থিতিটা কি হবে সেই বিষয়টাকে আমরা এখনও ভেবেছি কিনা। দেখেন শেখ হাসিনা একটা অনলাইনে ভাষণ দিয়েছে, শুধু সেই ভাষণের প্রেক্ষিতে পুরো দেশ অশান্ত হয়েছে। 32 নম্বর তো শুধু না, পুরো প্রায় 20টা কি 22টা জেলায় ব্যাপকভাবে মানে মানুষের ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তো সেই জন্য বলছি এই ক্ষোভ নিরসন না হওয়া পর্যন্ত বা এটা নিরসন করার প্রসেস আমরা শুরু না করা পর্যন্ত আমরা যদি এই ইনক্লুসিভ ইলেকশনের কথা বলি তাহলে সেটা কিন্তু একটা তাত্ত্বিক কথা হবে। এখানে প্রশ্ন আসছে যে এইগুলো তো ভারত জানে এবং মোটামুটিভাবে একটা অভিযোগ আছে বা প্রচলিত কথা যে ভারত বাংলাদেশের সাথে G2G, যেটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বা পিপল টু পিপল যে সম্পর্ক, সেই সম্পর্কের চেয়ে সেই সম্পর্কটা করেছে কিনা তা নিয়েই খোদ প্রশ্ন রয়েছে। এছাড়াও প্রশ্ন আছে যে সেটা তো করেইনি,
এরকম কথা বলা হয় যে এইরকম সম্পর্ক তো করেনি, বরং সম্পর্কটা করেছে একেবারেই স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক, সেটা ভারতে যে দলই ক্ষমতায় থাকুক না কেন। তো এইরকম একটা অবস্থায় তার মানে আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্কটা এতটা নিবিড়, এর এই 5ই আগস্টের পরের পরিস্থিতি বা তার আগের দিনগুলোর পরিস্থিতি ভারতের তো জানা, এরপরেও ভারত এই যে দাবিটা করছে, যুক্তিটা কি তাদের পক্ষ থেকে? বা কি না, দেখেন, ভারত, আমরা অতীতে যেটা হতো, আমরা সবসময় বলতাম, ভারত সরকারকে আমরা বলতাম যে আপনারা বাংলাদেশের জনগণের সাথে সম্পর্কের সূত্রটা তৈরি করেন, আপনারা আমাদের একটা প্রতিবেশী রাষ্ট্র, আপনাদের সাথে আমাদের লেনদেন নানা ধরনের বিষয় আছে, আপনাদের সাথে সীমান্ত আছে, আপনাদের সাথে আমাদের অর্থনৈতিক একটা বাণিজ্যের ব্যাপার আছে, অসম বাণিজ্যের একটা বিরাট মানে বিশাল একটা গ্যাপ আছে। এখন প্রসঙ্গ হচ্ছে যে ভারত যেই ভুল নীতিটা করেছে পররাষ্ট্রনীতির, যেটা এখন সে আরও বেশি ভয়ানকভাবে করেছে, সেটা হচ্ছে আমাদের দেশের একটা গণহত্যাকারী অবৈধ যে দুঃশাসককে সে সেখানে আশ্রয় দিয়েছে এবং সেখানে তাকে সে রীতিমতো সেখান থেকে সে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনা করার জন্য সে সুযোগ দিচ্ছে। এটাই তো বোঝা যাচ্ছে যে বাংলাদেশের নাগরিকদের সাথে ভারতের কোনো সুসম্পর্কের বিষয় নাই, বাংলাদেশের নাগরিকদের প্রতি তার কোনো কনসার্ন নাই, বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন ব্যবস্থার প্রতি তার কোনো কনসার্ন নাই, তার একেবারেই পুরো প্রেমটা মানে একপাক্ষিক প্রেম। এবং সেটা হচ্ছে শুধু, আপনি তো আওয়ামী লীগের কথা বলছেন, আমি কিন্তু আওয়ামী লীগ না, আমি মনে করছি প্রেমটা শুধুমাত্র একটা পরিবারের প্রতি। আপনি আওয়ামী লীগের তো আরও লক্ষ লক্ষ লোক আছে, লক্ষ লক্ষ লোকরা তো ভারতে পালিয়ে যেতে পারে নাই, ভারত তো তাদেরকে আশ্রয় দেয় নাই, বা তাদের জন্য তো কোনো, এখন তো ভিসাও বন্ধ করে দিয়েছে তারা। বাংলাদেশে বহু আওয়ামী লীগের লোক এখন ভারতে পালিয়ে যেতে চেষ্টা করছে, কিন্তু পারছে না, তারা ভিসা বন্ধ করে রেখেছে। কিন্তু শেখ হাসিনার জন্য ভিসা টিসা কিছুর দরকার নাই, আকাশ সীমার অনুমতিরও দরকার নাই, আপনার অবৈধভাবে ফ্লাইট ল্যান্ড করেছে এবং সেখানে তাকে তার কোনো ট্রাভেল ডকুমেন্টস তো এখন নাই বৈধভাবে, তাকে তারা রেখেছে। অর্থাৎ ভারত একটা ব্যক্তিকে, একটা পরিবারকে বা একটা বিশেষ বলয়কে, যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ, যাদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ, যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ, তাদেরকে ভারত রাখছে। এখন এটা হচ্ছে এখন আপনি যদি বলেন যে একজন পকেটমারের নীতি কি, পকেটমারকে তো আপনি যদি উপদেশ দেন যে তুমি কেন পকেট মারো, সেটা তো আর হবে না। এখন ভারত এটা তার পররাষ্ট্র নীতি হিসেবে নিয়েছে, সেটাকে একটা রাষ্ট্রের সাথে বন্ধুত্ব না করে, একটা রাষ্ট্রের নৈতিক জায়গাগুলোর সাথে সে মানে বিবেচনায় না রেখে, সে একটা ব্যক্তি, একটা পরিবারের সাথে সম্পর্কটাকে সে প্রাধান্য দিচ্ছে। এবং আপনি এক দৃষ্টিতে দেখলে এটা ভারতের একটা মানে বলতে পারেন যে এটা বিরাট দৈন্যতা, ভারতের পররাষ্ট্রনীতির চরম বিপর্যয় আমি বলতে পারি। আরেক দিকে যদি আপনি দেখেন তাহলে আমি অন্য দিক থেকে বলবো যে ভারতের একটা ইমানদারিরও একটা ব্যাপার আছে। কারণ সে তার দালালকে, সে তার একদম যে নিজের মাতৃভূমির প্রতি যার ভালোবাসা নাই, নিজের দেশের দেশাত্মবোধের প্রতি যার কোনো মানে কি বলা যায় মমত্ব নাই, শুধু তার প্রতি আনুগত্য আছে, সেরকম একটা লোককে তো সে বাঁচাবে, সেরকম একটা লোককে তো সে নোংরাভাবে নির্লজ্জভাবে সাপোর্ট দেবে। এই জায়গা থেকে ভারত খুব ইমানদার। জি জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিরতির একটি সময় হয়েছে, আমরা বিরতিতে যাচ্ছি, খুব শিগগিরই ফিরছি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতি শেষে ফিরে এলাম, আপনারা আছেন এশিয়ান টেলিভিশনে, দেখছেন টেবিল টক। দর্শক, আমাদের মাঝে এরই মধ্যে উপস্থিত হয়েছেন হুমাম কাদের চৌধুরী, যিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। হুমাম কাদের চৌধুরী, আপনাকে স্বাগত স্টুডিওতে। হুমাম কাদের চৌধুরী, আমরা আজকের যে টপিক অর্থাৎ আলোচনার বিষয়বস্তু রেখেছি সেটি হচ্ছে যে ভারতের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি নেপথ্যের কারণ। আপনি জানেন এরই মধ্যে যে ভারত বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি করেছে। তারা বলেছে যে ভারত বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায়। এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে মূলত রাজনৈতিক অঙ্গনে বা সব অঙ্গনে বিশ্লেষণ করা হচ্ছে যে আওয়ামী লীগকে রেখে নির্বাচনটা হবে, অর্থাৎ আওয়ামী লীগের অংশগ্রহণ সহ নির্বাচনটা হতে হবে। তো এই দাবিকে আপনি ব্যক্তিগতভাবে কিভাবে দেখছেন? আপনি বিএনপির স্থায়ী কমিটি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সেই হিসেবে কিভাবে দেখছেন এবং আপনার দল এই বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখেন, আমি শুরুতেই সালাম দিয়ে শুরু করতে চাই দর্শকদেরকে। আসসালামু আলাইকুম। এখানে ভারতের যে ওপিনিয়নটা নেওয়া হয়েছে, আমার তো মনে হয় যে যদি এই রাষ্ট্রটার অল্প বিন্দুমাত্র যদি
চক্ষু লজ্জা থাকতো, তাহলে বাংলাদেশের রাজনীতি নিয়ে আর বাংলাদেশের ইলেকশন নিয়ে তাদের মুখ খোলাটা আমি মনে করি ওটা করা উচিত হয় না। আমাদের গত 3টা বোধহয় আমরা নির্বাচন দেখে আসলাম, নাটক দেখে আসলাম। ওই নাটকগুলোর মধ্যে ভারত কিন্তু প্রথমে ফার্স্ট স্টেপের মধ্যে ওরা বলেছে যে হ্যাঁ খুব সুন্দর একটা নির্বাচন হয়েছে, এটা আমরা সমর্থন দিলাম। তো এইসব ঘটনা ঘটার পরে তারা যদি এখন আমাদেরকে বলে যে তাদের ওপিনিয়ন নিয়ে আমাদের নির্বাচনগুলো করা উচিত, এটা আমার মনে হয় যে হাস্যকর একটা বিষয় হয়ে যাচ্ছে। এটা আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন দিচ্ছি। আমি আমাদের দলের পক্ষ থেকে তো বলতে পারি যে আমরা একটা বাইল্যাটারাল রিলেশনশিপ সবসময় চাই। এটা মঞ্জু ভাইও বলবেন যে ফর্মাল টকসের জন্য কিন্তু আমরা সবসময় দরজাটা খোলা রাখি। তবে এটা আমরা 16 বছর ধরে শুনে এসেছি, যখনই কেউ একটু বেকায়দায় পড়ে যায় তখন বলে যে এটা তো তাদের ইন্টারনাল ম্যাটার, এটা নিয়ে আমরা কমেন্ট করব না। তো আমরা তাদেরকে আজকে মনে করিয়ে দিতে চাই যে এটা আমাদের ইন্টারনাল ব্যাপার। আমরা নির্বাচনকে এভাবে করে করব, এটা মাননীয় প্রধান উপদেষ্টা আছেন, এখানে আমাদের জুডিশিয়ারি আছেন, তারাও বর্তমানে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছে, আমাদের এখানে ইলেকশন কমিশন আছে, তারাও বর্তমানে ইন্ডিপেন্ডেন্ট আছে। তো এদের উপরে ভরসা করে যদি আমরা নির্বাচন করি, আমার মনে হয় যে ইন্টারন্যাশনাল রিলেশনসের মধ্যে আমাদের এরকম কোনো প্রভাব পড়বে না। আর যতটুকু আমি বুঝতে পেরেছি, আওয়ামী লীগকে ফেরত রেজারেক্ট করার জন্য, পুনর্বাসন করার জন্য যে একটা পায়কারা চলছে, এটার মধ্যে আমরা মনে হয় আমরা যতটুক বুদ্ধি আছে আমরা বুঝতে পেরেছি যে এখানে চাল কি চলছে, ওটার মধ্যে আমরা পা দেব না। এখন পর্যন্ত যতখানি বুঝতে পারছি যে আমরা যে আওয়ামী লীগকে হয়তো নিষিদ্ধ করা হবে না, তবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক আর না করুক এই বিষয়টা অনেক পরে আসবে। বর্তমানে তো খুঁজে বের করতে হবে, নিজেই তো নিষিদ্ধের পর্যায়ে চলে গেছে। সেটাই আমরা আগে আওয়ামী লীগকে খুঁজে নেই ওরা কোথায় আছে। আজকে দেখলাম যে একজন বোধহয় আপনার যেখানে গিজার রাখা হয় ওখান থেকে একজন আওয়ামী লীগকে বের করে আটক করা হয়েছে। তো এই ধরনের অনেক ধরনের ঘটনা ঘটছে, যেমন কোন গলি চিপার মধ্যে তারা লুকিয়ে আছে আগে তো বের করতে হবে, তাদেরকে দেখতে হবে যে তাদের প্রতিটা মানুষের বিরুদ্ধেই কিন্তু এখন বর্তমানে শত শত মামলা। একটা হচ্ছে কি যেগুলো আপনার মার্ডার কেস তো অনেকগুলো হয়েছে, যে এই জুলাই অগস্ট মাসের মার্ডার কেস অনেকগুলো হয়েছে, ওটার সাথে সাথে কিন্তু আপনার দুর্নীতির অভিযোগ অনেক আছে। প্রতিটা ওয়ার্ড কাউন্সিলরের কাছে শত শত কোটি টাকা, এখন এমপি ক্যান্ডিডেট যারা হবে তাদের কাছে 1000 কোটি টাকার দুর্নীতির মামলা অলরেডি। একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেখলাম যে কয়েক হাজার কোটি। সেটাই এই আলোচনা থেকে আমি আপনার কাছে আরেকটু জানতে চাই যে 2012 সালে 13 সালের 14 সালের যে নির্বাচন হয়েছে, 2018 সালের নির্বাচন, সেই সময় কি ধরনের ইনক্লুসিভ নির্বাচন ছিল? এই সমস্ত বিষয়গুলো কি আপনারা রাজনৈতিক অঙ্গন থেকে ভারতকে মনে করিয়ে দেবেন? মনে করিয়ে দিতে তো সুযোগ হতে হবে। এখন বর্তমানে তো আমাদের আপনি জানেন আগে একটা ডেলিগেশন আমরা পাঠাতাম অথবা ইনভিটেশন দেওয়া হতো যে তোমরা আসো আমরা একটু আলাপ আলোচনা করি। এখন তো ভিসা সব ক্যান্সেল করে দিয়েছে, ভিসা বর্তমানে দিচ্ছে না। এখন আমরা যে আলাপ আলোচনা করবো কিভাবে করে করব? তারাও প্রতিনিধি পাঠাচ্ছে না বাংলাদেশে, আর যাদেরকে পাঠাচ্ছে তাদের কিছু ওই ম্যান্ডেট দেওয়া হয়নি যে ডিসিশন মেক করতে পারবে। ওরা আসছে, কিছু ছবি তুলে চলে যাচ্ছে। আমাদেরকে যদি দাওয়াত করা হয় যে আমরাও একটু দিল্লি ঘুরে আসি, একটু দেখে আসি কে কে আছে, কোথায় আছে, কি অবস্থায় আছে, একটু দেখে আসে ভালো হতো। আত্মীয়-স্বজন একটু দেখাশোনা, ওটাই আমার বড় ফুপু ওখানে বসে আছে, আমরা একটু দেখে আসি, খোঁজ খবর নিয়ে আসি কেমন আছে উনি। তো এই আপনি যে মঞ্জু ভাই যে জিনিসটা বললো যে আপনি বর্তমানে আওয়ামী লীগের প্রধানকে আশ্রয় দিচ্ছেন, যিনি মাফ করবেন এখানে ওনাকে আর কোনো শব্দে আর ডিসক্রাইব করা যাচ্ছে না, একটা টেররিস্ট কে আপনি আশ্রয় দিচ্ছেন, আর তারপরে আপনি আমাদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন যে কিভাবে করে আমাদের নির্বাচন করা যায়। এই জিনিসগুলো আমাদের সাথে ঠাট্টা মজাক অনেক হয়ে গেছে, আর যেন না করে, এটাই আমার আমি বলবো। জি, ধন্যবাদ হুমাম কাদের। মঞ্জু ভাই, আমি আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, একই প্রশ্ন আপনার কাছেও থাকবে। সেটি হচ্ছে যে বাংলাদেশে কীরকম নির্বাচন হবে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কতটা উন্নতি ঘটানো দরকার, কীভাবে উত্তরণ করা হবে, এই সমস্ত বাংলাদেশের একেবারেই অভ্যন্তরীণ অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়। লন্ডনে আলোচনা হয়, দিল্লিতে আলোচনা হয়, ওয়াশিংটনে। এই বিষয়গুলোকে আপনারা কীভাবে দেখেন? এবং আমি জানি যে বাংলাদেশে এই মুহূর্তে যদি নির্বাচন হয়, আমি জানি বলতে মোটামুটি পারসেপশনটা এরকম
যে বাংলাদেশ এই মুহূর্তে সর্ববৃহৎ দল হিসেবে বিএনপি হয়তো ক্ষমতায় আসবে, সেক্ষেত্রে দেশ আপনারা পরিচালনা করেছেন, আপনারা পরিচালনা করেন, মঞ্জু ভাইরা হয়তো অনেকেই এখন অন্তত সংসদে যাবেন বলে আমরা অনেকেই ধারণা করি, আশা করি। তো এই জায়গা থেকে আপনারা ডিপ্লোম্যাটিক্যালি কিভাবে দেখেন, কিভাবে ভাবেন, এবং আপনাদের চিন্তাভাবনা কি যে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার জন্য, বাংলাদেশের বিষয় নিয়ে ডিসিশন নেওয়ার জন্য আলোচনা হয় দিল্লিতে, ওয়াশিংটনে এবং লন্ডনে, আপনারা দেখেন কিভাবে এগুলো? না দেখেন, বাংলাদেশকে নিয়ে বাইরে যে চিন্তা বা বাইরের যে ইনফ্লুয়েন্স, এটা কিন্তু বারবারই বাংলাদেশ এটা ব্যর্থ প্রমাণিত হয়েছে। যেমন আপনি দেখেছেন গত পরশুদিন সম্ভবত সিজিএসের একটা প্রোগ্রামে আপনার আমেরিকান দুজন ডিপ্লোম্যাট সেখানে কথা বলেছেন, এবং সেখানে তারা বলেছেন যে 1/11-এর সময় তাদের যে ভূমিকা ছিল সেটা একটা নেগেটিভ ভূমিকা ছিল, এবং 71-ও আমেরিকার যে ভূমিকা ছিল সেটা যে ফেল করেছে সেটা তারা বলেছে। এবারে গণ অভ্যুত্থানের বিষয়টা আপনি দেখেন, কোনো প্রবাসী শক্তির, কোনো বিদেশি শক্তির তাদের কোনো, তারা এই ধরনের কোনো কিছু ধারণাও করতে পারে না যে এই ধরনের একটা ঘটনা ঘটবে। আপনি তো দেখেছেন যে সাংবাদিকেরা যখন ট্রাম্পকে প্রশ্ন করেছে যে আমেরিকান ডিপ স্টেট এটার সাথে ইনভলভ কিনা, সে তো বলেছে যে না, আমেরিকান ডিপ স্টেট ইনভলভ না। ইন্ডিয়ার দিকে সে ইঙ্গিত করেছে যে ওদের থাকতে পারে। তো এনিওয়ে, আমি যেটা বলি যে এই যে পরের দেশের প্রতি নির্ভরশীল যে রাজনীতি, সেই রাজনীতিটা আমাদের এখানে কিন্তু বারবারই ব্যর্থ প্রমাণিত হয়েছে। তারপরেও কিছু কিছু বুদ্ধিজীবী, কিছু কিছু লোক, যে আমরা ছোটবেলায় বলতাম যে বাংলাদেশে বৃষ্টি হলে এরা কেউ আপনার মস্কোতে ছাতা ধরে, কেউ লন্ডনে ছাতা ধরে, কেউ ওয়াশিংটনে ধরে, কেউ দিল্লিতে ধরে। মূল কথা যেটা, আমরা যে কথাটা বারবার বলেছি যে আপনার জমিনের রাজনীতি যদি আপনার মজবুত হয়, আপনার জনসমর্থন যদি আপনার পক্ষে থাকে, আপনি যদি এখানে দাঁড়াতে পারেন, তাহলে কোনো ষড়যন্ত্রই শেষ মুহূর্তে সেখানে সে কিন্তু কাজ করে না। বাংলাদেশে ইতিহাসে এটা বারবার প্রমাণিত হয়েছে, এরশাদের সময় প্রমাণিত হয়েছে, এটা এবারও প্রমাণিত হয়েছে। জিয়াউর রহমানের কথা ধরেন, জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, উনার এই হত্যার পিছনেও বিদেশি ইঙ্গিত ছিল, কিন্তু পিপল যখন উনার মানে কোটি মানুষ যখন তার জানাজার জনস্রোতে দাঁড়িয়ে গেছে, তখন কিন্তু কোনো ষড়যন্ত্র সেখানে কিন্তু কাজ করে নাই। এবং 75-এর পরবর্তীতে 7ই নভেম্বর, 3রা নভেম্বরের ঘটনাচক্র আমরা দেখেছি যেগুলো ফেল করেছে। সুতরাং আমরা যেটা মনে করি, রাজনীতিটা যদি জনগণের শক্তির উপর নির্ভর করতে হয়। দেখেন, বিএনপি একটা লম্বা ফাইট করেছে, বিএনপির অনেক সমালোচনা আমরা করতে পারি, সমালোচনার অনেক দিকও আছে, এবং বিএনপি নেতারাদের সাথে আমাদের যখন কথা হয় আমরা অনেক সমালোচনার কথা বলি, ওনারা অ্যাকসেপ্টও করেন। কিন্তু এই যে 15 বছরের বিএনপির যে সংগ্রাম, বারবার নির্বাচন, বারবার গণতান্ত্রিক আন্দোলন, বারবার তারা চেষ্টা করেছে, কখনো নির্বাচনে গেছে, কখনো নির্বাচন বর্জন করেছে, সব দিকে তো চেষ্টা করেছে, কিন্তু আপনি তো কোনো গণতান্ত্রিক স্পেস রাখেন নাই। ফলে না রাখার কারণে কি হয়েছে, আপনাকে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে পালিয়ে যেতে হয়েছে। এই নিয়তি আপনিই লিখেছেন, এই নিয়তি আপনার জন্য কেউ তৈরি করে নাই, আপনারাই নিজেরাই নিয়তিটা তৈরি করেছেন। এবং দেখেন, এখন আপনি দুনিয়ার অ্যাম্বাসেডাররা সব দৌড়াদৌড়ি করছে আমাদের সব জায়গায়। কোথায়? আমরা তো দৌড়াদৌড়ি করেছিলাম, কিন্তু এই বিদেশি দূতাবাস বা বিদেশি কূটনীতিকদের কাছ থেকে তো আমরা কোনো সহায়তা পাই নাই। এবং আপনি বিশ্বাস করেন, গত নির্বাচনে কি হয়েছে, আমেরিকানরা অনেক কথা বলেছে, তারা এম্বার্গো দিবে, তারা স্যাংশন দিবে, নানা কথা, কিন্তু আমরা দেখলাম একটা ইলেকশন হয়ে যাওয়ার পরে আবার সেই 18 সালে যেটা দেখেছি, 24 সালেও সে তার প্রবণতা। এবং ইন্ডিয়ানরা তো অদ্ভুত রকম কাজ করেছে, যেটা হুমাম কাদের বলেছে যে, প্রথমত বলেছে এত ভালো ইলেকশন আর হয় নাই, আর এবারে বলেছে যে এটা তাদের ইন্টারনাল ব্যাপার। তো ঠিক আছে, তো আমাদের ইন্টারনাল ব্যাপার, তোমরা তো আমাদের ভাই, আমাদেরকে সাহায্য করেছো, তো আমাদেরকে যে সবক দিয়েছো, আমি হুমাম কাদের সাথে একমত যে যেহেতু আমাদের ইন্টারনাল ইস্যু, তো সো লেট ডু, আমাদেরকে করতে দাও, আমাদের ইন্টারনাল ইস্যু আমাদেরকে সলভ করতে যাও। আওয়ামী লীগের ভাগ্য কী হবে, শেখ হাসিনাকে পাঠায় দাও। আমাদের গণতান্ত্রিক আন্দোলন তো আমরা একসময় একসাথে আন্দোলন করেছি, আমরা তাকে একটু জিজ্ঞেস করতে চাই, শেখ মুজিবের সন্তান হয়ে, গণতন্ত্রের নেত্রী হয়ে উনি হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ দিয়েছেন, লিথাল উইপেন গুলি করার জন্য বলেছেন, গুলি করে করে মারার জন্য বলেছেন, উনি কি মানুষ, না উনি এর মধ্যে অন্য কিছুতে রূপান্তরিত হয়েছে? আমাদের তো এটা জানতে ইচ্ছে করে। জি, হুমাম কাদের চৌধুরী, একই প্রশ্ন আপনার কাছে একটু যোগ করি বা বলি সাথে, যে এই যে আমি বললাম যে দিল্লিতে বাংলাদেশের ভাগ্য নির্ধারণের ব্যাপারে বৈঠক হয়, ওয়াশিংটনে, লন্ডনে, এর প্রত্যেকটা জায়গায় কিন্তু নেতৃত্ব বা উদ্যোগটা থাকে বেসিক্যালি ভারতের পক্ষ থেকে। এই ব্যাপারে বিএনপির পক্ষ থেকে ডিপ্লোম্যাটিক্যালি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা বা নেওয়া হবে কিনা, যে এই ধরনের তৎপরতা বন্ধ হওয়া উচিত, বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হতে পারে না দিল্লি, ওয়াশিংটন বা লন্ডনে, এবং সেটা দিল্লির উদ্যোগে?
এখানে আমি একটু আপনাকে সংশোধন করে দিতে চাই। এখানে আপনি বলছেন যে দিল্লি উদ্যোগটা বারবার করে নিয়েছে। দিল্লি কিন্তু আমার মনে হয় যে উদ্যোগটা বারবার করে নেয়নি। এখানে একটা বিশেষ একটা দল ছিল যারা পুরোপুরি নির্ভর ছিল ভারতের উপরে। তারা বারবার করে বলছিল যে এখানে তাদের যদি নির্বাচনে জিতে আসতে হয় তাদের সাপোর্টটা লাগবে আমাদের ভেরি ফ্রেন্ডলি নেবারের থেকে। এখন তাদের কালচারটাই হয়ে গিয়েছিল, তাদের রাজনীতিটাই হয়ে গিয়েছিল যে আমাদের বাড়িতে বসে কিছু করতে হবে না, সব ডিসিশন আমাদের দাদাবাবু আমাদের জন্য করে দিবে, ওটার উপরে আমরা নির্ভর করে আমরা ইলেকশন করব অথবা আমরা আমাদের রাজনীতি করব। আমরা কিন্তু ওই ধরনের রাজনীতিতে বিশ্বাস করি না। মঞ্জু ভাইয়ের পার্টিও কিন্তু ওই ধরনের রাজনীতিতে বিশ্বাস করে না যে বিগ ব্রাদার বলে একটা কেউ থাকবে আর তাদের আন্ডারে শেল্টার নিয়ে আমরা রাজনীতি করব। আমরা এতদিন 16 বছর আমরা মার খেয়েছি, 16 বছর আন্দোলন করেছি, নির্যাতনের শিকার হয়েছি, কারণ আমাদের কোনো বিগ ব্রাদার বলতে কেউ ছিল না। আমরা ভরসা করেছিলাম দেশের মানুষের উপরে। হ্যাঁ, 16 বছর যেই ধরনের নির্যাতনের শিকার হয়েছি আমরা, মানুষজনও ভয়ে ছিল যে তারা যদি আমাদের পাশে এসে দাঁড়ায় তাহলে তাদের উপরে গুলি ছুটবে। যেটা হয়েছে, মঞ্জু ভাই যেটা বললো যে গণ অভ্যুত্থানটা যেটা হলো ওটা নিয়ে একটু ক্লিয়ার করা দরকার আছে। অনেকে বলছে যে এটা খুব প্রি প্ল্যান্ড অর্গানাইজড একটা মুভমেন্ট ছিল। আমি ওটা বিশ্বাস করি না। এই জিনিসটা হয়তো বলা দরকার আছে যে প্রতিটা ধাপে শেখ হাসিনা কোন কোন ব্লান্ডার করেছে এগুলা উপর আল্লাহ ছাড়া আর কেউ জানতো না। না, আমরা তো বারবার স্মরণ করিয়ে দিয়েছি যে আপনি যত অহংকারী হবেন পতন হবে, ওই অর্থ তো প্ল্যান। হ্যাঁ, একদম ওভাবে করে যদি ডিভাইন প্ল্যান একটা ছিল। আপনার উনি স্টেজে দাঁড়িয়ে হঠাৎ করে স্টুডেন্টদেরকে রাজাকার বলে ফেলবে, এটা তো কেউ প্ল্যান করেনি, এটা সেই করেছে। তো ওটার পরে একটা মুভমেন্ট হয়ে গেল ঢাকা ইউনিভার্সিটি থেকে, ওটাও প্ল্যান ছিল না, হঠাৎ করে হয়ে গেছে। আমি অনেকগুলো স্টুডেন্টের সাথে কথা বলেছি, ওদের কিন্তু নেক্সট 1 আওয়ারের মধ্যে কি হবে ওটা ওরা জানতো না। ওরা ইমোশনে আবেগী হয়ে তারা মাঠে নেমে পড়েছিল। এই জিনিসগুলো কিন্তু আপনার ধরে নিতে হবে যে আপনি যতই বাইরের রাষ্ট্ররা কি চিন্তা করছে, কি ষড়যন্ত্র করছে অথবা কি আদেশ দিচ্ছে, ওটা কিন্তু একটা জায়গায় গিয়ে স্টপ হয়ে যায়। ওটার একটা লিমিটেশনস আছে। আপনার বাংলাদেশের জনগণকে 16 বছর বোকা বানিয়েছে, আমরা আর বোকা হব না, ওই সবক আমরা পেয়ে গেছি। আর যেই জিনিসটা এখন আমরা দেখতে পাচ্ছি, ইয়াঙ্গার জেনারেশন যারা আছে, আমাদের জেনারেশন, আমি বলবো যে আমরা একটা ফেইল জেনারেশন। কারণ আমরা অনেক চেষ্টা করেও মানুষদের কাছে পৌঁছাতে পারি না, আমরা মানুষদেরকে বুঝাতে পারি না যে কী ধরনের ষড়যন্ত্র হচ্ছে। এই জেনারেশনটা, বর্তমান যে জেনারেশনটা যারা নতুন একটা পার্টি গঠন করেছে, তারা কিন্তু অনেক সচেতন। তারা, আপনি অবাক হয়ে যাবেন তারা কতখানি রিসার্চ করে, একটা টপিকের উপরে কতখানি তারা রিসার্চ করে, একটা ব্যক্তির উপরে কতখানি রিসার্চ করে, ওটা দেখে আমি অবাক হয়ে গিয়েছি। তাদেরকে এখন আপনি যদি বলেন যে আমরা নিয়ন্ত্রণ করবো, বাইরের রাষ্ট্র যদি বলে যে আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করবো, ওটা সম্ভব হবে না। জি জি দর্শক, আবারও একটা বিরতির সময় হলো, আমরা শিগগিরই ফিরছি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতি শেষে ফিরে এলাম। আপনারা আছেন এশিয়ান টেলিভিশনের সাথে, দেখছেন টেবিল টক। আলোচনা করছিলাম ভারতের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি, নেপথ্যের কারণ। তো নির্বাচনের প্রসঙ্গ যখন আছেই, তখন নির্বাচন নিয়েও একটু আলোচনা করব মঞ্জু ভাই। তার আগে একটা বিষয় জানতে চাই। গতকালকে ভারতের সেনা প্রধান বলেছেন যে বাংলাদেশে নির্বাচিত সরকার এলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের পরিবর্তন হতে পারে। তার মানে বর্তমানে যে একটা অচল অবস্থা সম্পর্কের ক্ষেত্রে বা স্থিতিশীল ঠিক না, মানে অনেকটা স্ট্রাক হয়ে আছে সম্পর্কটা, একেবারে এক জায়গায় দাঁড়িয়ে আছে, কোনো নড়নচড়ন নেই, এরকম একটা অবস্থা। এই জায়গা থেকে হয়তো বেরিয়ে আসতে পারে, দ্যাট ইজ সম্পর্কের উন্নতি হতে পারে, সম্পর্কটা পজিটিভ হইতে আগাতে পারে, এরকম একটা কথা। এই কথাটার ভিতরে আমি একটা জিনিস জানতে চাই, বুঝতে চাই আপনার কাছ থেকে। সেটি হচ্ছে যে এই কথাটা বলছে, তার মানেটা কি? মানেটা কি এই যে যারা ক্ষমতায় আসবে তাদের সাথে ভারতের সম্পর্ক আছে, অতএব যাদের সাথে সম্পর্ক আছে তাদের সাথেই সম্পর্ক হবে, এই বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক নেই, তাদের সাথে সম্পর্ক হবে না, একটা বিভেদ সৃষ্টি করার পায়তারা? মানে আমি এই আপনি যে কথাটা বলতে চাচ্ছেন এটাকে আমি 2-3 ভাবে বলতে পারি এই কথাটার বিশ্লেষণ। প্রথম হচ্ছে যে উদাহরণটা খুব ভালো না, সেটা হচ্ছে গাধা কিন্তু পানি ঘোলা করে খায়। ঠিক আছে, ভারত আজকে বলছে যে নির্বাচিত সরকার আসলে আমরা কাজ করব, আমরা এই ধরনের কাজ করব, সম্পর্কের পরিবর্তন করব। তো বাবা, আমরা তো আপনাদেরকে এটাই বলেছিলাম
যে আপনারা আমাদের জনগণের সাথে কাজ করার জন্য চেষ্টা করেন, আপনারা একটা দল বা একটা ব্যক্তির সাথে করবেন না। আমি মনে করি যে ভারত সরকারের এই নীতিটা এই বিজেপির নীতি হিসেবে আমি দেখতে চাই, কিন্তু আমি যখন দেখলাম শেখ হাসিনাকে নেয়ার জন্য তারা সব দল আবার এক হয়ে গেলেন, তখন কিন্তু আমি মনে করছি যে এটা ভারত রাষ্ট্র হিসেবে তারা একটা ভুল একটা নীতির উপর তারা দাঁড়িয়ে আছে, এবং এই নীতি যতদিন তারা থাকবে ততদিন তারা অধপতিত হবে এবং কোনো প্রতিবেশীর সাথে তাদের কোনো সুসম্পর্ক হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনি যেটা বললেন এই কথাটা কিন্তু ভারতের সেনাপ্রধান আগেও বলেছে। এখন তাহলে উনি কি বলছেন যে আমি এখন তোমার সাথে শত্রু, নির্বাচিত সরকার আসলে আমি তোমার সাথে বন্ধুত্ব করবো, আর সে আমার সাথে ওপেন একটা শত্রুতার ঘোষণা দিচ্ছে। আমাদের বর্তমান যে সরকার আছে এই সরকারটা তো নির্বাচিত সরকারের চাইতেও শক্তিশালী সরকার আমি যদি অন্যভাবে দেখি, কারণ এটা একটা জনমতের ভিত্তিতে গঠিত সরকার। ধরেন কালকে যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে ওটা বিএনপি সরকার হবে, আমি হয়তো বিরোধী দল হব, কিন্তু এখানে কিন্তু আমরা কেউ বিরোধী দল নাই, এখানে আমরাই সরকারি দল, আমাদের সবার সরকার। আমরা কিন্তু এই সরকারের সমালোচনাও করছি, আমাদের সমালোচনাটা বিরোধী দল আকারে না, সংশোধনের ভিত্তিতে সমালোচনা। আমরা প্রত্যেকেই প্রতিদিন এই সরকারের সমালোচনা করছি। আপনি যদি এখন সরকারের ব্যাপারে কথা তোলেন, সরকারের অনেকগুলো বিষয়ে আমাদের করার সমালোচনা আছে, কিন্তু দিন শেষে আমরা এই সরকারকেই একটা সাকসেসফুল সরকার হিসেবে আমরা দেখতে চাই। আমি বিএনপির প্রত্যেকটা কথা আপনি দেখবেন বিএনপি এই কথাটা ধরছে। এখন প্রশ্ন হচ্ছে যে ইন্ডিয়া এখানে কি বলতে চায়। দেখেন ইন্ডিয়ান ডিপ্লোম্যাটদের সাথে যখন আমাদের টুকটাক কথাবার্তা হয়েছে, আমি ইন্ডিয়ান ডিপ্লোম্যাটদেরকে বলেছি যে তোমরা বিএনপিকে তোমরা কেন অ্যাকসেপ্ট করতে চাও না, বা বিএনপি ইলেকশন দিলেই বিএনপি ক্ষমতায় আসবে, এই ভয়েই তো বিএনপিকে ইলেকশনে সুযোগ দেওয়া হয় নাই, 18তেও দেওয়া হয় নাই, 24এও দেওয়া হয় নাই, 14তেও দেওয়া হয় নাই। তিনোটা ইলেকশনে এমন ভাব যে ইলেকশন ফেয়ার অ্যান্ড ফ্রি হলেই বিএনপি ক্ষমতায় চলে আসবে, এই ভয়েই তো নির্বাচনটাকে থামানো হয়েছে। তাহলে ভারত কেন এটাকে সাপোর্ট দিল? বিএনপি ক্ষমতা আসলে ভারতের অসুবিধা কি? আর আজকে কেন আজকে যে কথাটা আপনি এখন ইঙ্গিত দিয়ে বোঝাতে চাচ্ছেন যে বিএনপি ক্ষমতায় আসলে তার আপত্তি নাই, কারণ সে দেখেছে যে বিএনপির সাথে সে যে শত্রুতাটা তৈরি করেছে, বিএনপি হচ্ছে একটা মধ্যপন্থী লিবারেল দল যারা ডান এবং বামের মাঝখানে একটা সেতু বন্ধন আকারে ছিল। ঠিক আছে, আমি কিন্তু বিএনপির গভর্নেন্সের সমালোচক, বাট পজিশন বাংলাদেশের রাজনীতিতে বিএনপির যে পজিশন, এত কিছু করার পরও আপনি দেখেন বিএনপি এখনই প্রধানতম শক্তি এই 20 বছর 16 বছরের, কারণ তার পলিটিক্যাল পজিশনটা হচ্ছে রাইট, তার পজিশনটা হচ্ছে একটা মডারেট পজিশন, একটা মধ্যপন্থী বিএনপির পজিশন, যার কারণে আপনি দেখবেন বিএনপিতে বাম ডান সকলের ইসলামপন্থী সেনাপন্থীর একটা সংমিশ্রণ আছে। তাহলে তোমরা ভারতীয় কূটনীতিকরা, ভারতীয় পররাষ্ট্রনীতি, কেন তোমরা বিএনপিকে ক্ষমতা আসতে দিতে চাও নাই? ভারতের ইনফ্লুয়েন্স থাকলে, ভারত যদি সেখানে আওয়ামী লীগকে সাপোর্ট না দিত, তাহলে আমরা একটা সুষ্ঠু নির্বাচন 2014তেই পেতাম, 2018তেও পেতাম, শুধু ভারতের কারণে পাওয়া যায় না, যেটা আজকে প্রমাণিত। সুতরাং আজকে সবকিছু তারা ওই যে বললাম যে গাধা জল ঘোলা করে খায়, এখন এসে বলতেছে বিএনপি আসুক আমাদের কোনো আপত্তি নাই। তো সুতরাং আমরা ভারতকে বলবো যে এই ধরনের তঞ্চকতা পরিহার করা উচিত এখনো, কারণ আমরা ওই যেটা হুমায়ুন কাদের বলেছে যে আমরা আমাদের প্রতিবেশীর সাথে একটা রিলেশনশিপকে আমরা অস্বীকার করতে পারবো না, আমরা তো আমাদের প্রতিবেশীকে অস্বীকার করতে পারবো না। তো তুমি আমার সাথে ভালো কথা বলবা, সালাম দিবা, আমিও তোমাকে আদাব নমস্কার দিব, তুমি আমাকে লাড্ডু খাওয়াও দিল্লির, আমি তোমাকে আমার জিলাপি খাওয়াবো, আমার যতটুকু সম্ভব আমি খাওয়াবো, তুমি আমাকে তিতা করলা খাওয়াইলে আমি তোমাকে কামরাঙ্গাই খাওয়াবো টক, এর বেশি আমি খাওয়াবো। এটাই আমাদের পররাষ্ট্রনীতি। এই পররাষ্ট্রনীতিটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করেছে বলেই এখন তাদের কাছে মনে হচ্ছে যে বিএনপি আমাদের চেয়ে অনেক ভালো। জি, হুমায়ুন কাদের চৌধুরী, আপনার কাছে এই প্রশ্নই থাকছে, সাথে একটা কথা যোগ করব, আপনার জন্য সেটা হার্ড টক হতে পারে। সেটা হচ্ছে অনেক জায়গায় এরকম একটা আবহ আছে বা কথা আছে যে বিএনপি ভারতের প্রতি খানিকটা সফট পজিশন গ্রহণ করেছে, এবং ভারতের সেনাপ্রধানের 2 দফায় এই বক্তব্য তারই প্রতিফলন। কি বলবেন আপনি? দেখেন, আমরা যারা রাজনীতি করি আমাদের জন্য কোনোটাই হার্ড টক না, সবকিছু আমাদের লাইফ কিন্তু মোরালেস মিডিয়ার সামনে সবসময় ওপেন থাকে, আর যদি আমরা ওপেন না থাকতে পারি তাহলে আমাদের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। বিএনপি সফট কিভাবে হবে আপনি চিন্তা করে দেখেন। আমি মঞ্জু ভাই একটি জিনিস বললো যে 2014 নির্বাচনটা ফ্রি ফেয়ার হতো, 18টা হতো, 24টা হতো। এখানে আমি এক কদম পিছিয়ে চলে যেতে চাই। 2006-07 দিকে যখন আমাদের
1/11 যখন হলো সাথে তখনও কিন্তু এটার সাথে আমাদের নেবার জড়িত ছিল, অন্তত তাদের একটা সমর্থন ছিল, যারা কুটা করেছিল, যারা ক্ষমতা দখল নিয়েছিল। ডেফিনেটলি সেই সময় যে কূটনীতিকদের যে ব্যাপক তৎপরতা, তার ভিতরে বিনা এক্স্যাক্টলি আপনার নামও মনে আছে, একসাথে ছিল, ইঙ্গোমার্কিন একসাথে পরিষ্কার বিনা স্বীকৃতি নাম মনে এখানে কোনো কারণ নেই। এই জিনিসগুলো তো আমাদের সকলের জানা। এখন আমাদের দলের প্রতি একটা অ্যাগ্রেসিভ একটা ভূমিকা যারা পালন করেছে, এটা 1/11 সরকারের সময় থেকে এখন পর্যন্ত তাদের প্রতি আমাদের একটা, আমরা সবসময় বলে এসেছি যে আমাদের সাথে রিলেশনশিপটা নর্মালাইজ করো। আমি বলছি না যে কোনোদিন ভালো হয়ে যাবে, খারাপ, আমি ওটা আমি খুব জুনিয়র লেভেলের মানুষ, আমি ওটা বলতে পারবো না। তবে এত কিছু ঘটে যাওয়ার পরে আমরা কিভাবে করে নরম হতে পারি? আমাদের তো আমরা মানুষ বাংলাদেশের জনগণকে রিপ্রেজেন্ট করি। বাংলাদেশের জনগণ যদি নরম হয়ে যায় তাহলে আমরাও নরম হয়ে যাব। তারা যদি বলে যে না, এখানে আমরা ভোটের রাজনীতি করি, এখন তাদেরকে যদি বলি যে আমরা একটা ডিসিশন নিয়েছি, আমরা এদের প্রতি নরম থাকবো, ওদের প্রতি গরম থাকবো, এখন আমাদেরকে ভোট দাও, এটা তো রিফ্লেকশনটা তো চলে আসে, ঠিক না? তো এই জিনিসটা চিন্তা ভাবনা করে আমরা বলতে পারি যে যতদিন বাইরে আছি ক্ষমতার, আমরা এখন মাঠে কি হচ্ছে ওটা দেখতে চেষ্টা করছি। আর ব্যক্তিগতভাবে আমি তো সবসময় বলবো যে কোনো সময় কারোর সাথে ওই বলেন না রাজনীতির মধ্যে নো পার্মানেন্ট ফ্রেন্ডস, নো পার্মানেন্ট ফোজ, আমাদের এখন ওই সিচুয়েশনে চলে আসছি যে আমরা এখন বুঝতে চেষ্টা করছি যে হু ইজ আওয়ার ফ্রেন্ড, হু ইজ আওয়ার ফো। আশা করছি যে তাদের থেকে আমরা একটা ভালো রেসপন্স পাবো, বিকজ আমরা অনেক চেষ্টা করেছি, 16 বছর ধরে আমরা চেষ্টা করেছি রিলেশনশিপটাকে মেন্ট করার জন্য, সাকসেসফুল হইনি। এখন হঠাৎ করে তাদের যখন সবচেয়ে কাছের মিত্র যখন চলে গেছে, এখন আমরা হয়ে গেলাম তাদের ওয়ান অ্যান্ড অনলি ফ্রেন্ড, এভাবে করে তো আর হয় না। আর আরেকটা জিনিস আপনাকে বলবো, রিলেশনশিপটা বর্তমান সরকারের সাথে যে আস্তে আস্তে করে বাড়বে, আর আমাদের সেনাপ্রধানের সাথে তাদের কথা হয়েছে, অথবা ওনাদের সেনাপ্রধান বলেছে যে সামনে একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসলে রিলেশনশিপ বেটার হবে। বর্তমান যে লেভেলের রিলেশনশিপটা আছে, দেয়ার ইজ অনলি ওয়ে বাট আপ। এখন তো খালি ভালো হওয়ারই সুযোগ আছে, এর থেকে তো খারাপ হওয়ার সুযোগ নেই। ওনারা আশ্রয় দিয়েছে এমন একজন ব্যক্তিকে যে গণহত্যাকারী, এটার পরে আর রিলেশনশিপটা খারাপ এবং জাতিসংঘেও স্বীকৃত। এক্স্যাক্টলি। জি, আমরা আপনাদের দুজন রাজনীতিবিদকে পেয়েছি। আমাদের দেশের নির্বাচন কেন্দ্রিক রাজনীতির একটু ছোট্ট আলোচনা করতে চাই, একদম সংক্ষেপে, সময় খুবই কম। সেটা হচ্ছে মঞ্জু ভাইকে দিয়ে শুরু করি। স্থানীয় নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে, এটা নিয়ে একটা দারুণ কনফ্লিক্ট আছে এই মুহূর্তে, সবচেয়ে বড় বিতর্ক সম্ভবত এটা নিয়ে। এবং এই বিতর্কের দুই প্রান্তের এই মুহূর্তে সবচেয়ে বড় দুটো দল, জামাত ইসলামী স্থানীয় নির্বাচনের পক্ষে আগে, বিএনপি জাতীয় সংসদ নির্বাচন আগে। মঞ্জু ভাই, আপনি মাঝখানে আপনার দল যথেষ্ট সম্ভাবনা বিষয়ে আমরা প্রচুর কথা বলেছি। আমরা মনে করি এই বিতর্কটা একটা অনাহুত অহেতুক বিতর্ক। কারণ নির্বাচন আপনি দিতে গেলে যে আপনার প্রস্তুতি দরকার, আপনার যে সামর্থ্য দরকার, যেমন নির্বাচনের জন্য দুটো খুবই গুরুত্বপূর্ণ ইস্যু আমার সামনে। একটা হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে কিনা, 2 নম্বর হচ্ছে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের একটা কমন একটা ঐক্যমতে পৌঁছাতে হবে। আপনি যদি আওয়ামী লীগের ব্যাপারে কমন ঐক্যমতে না পৌঁছান, ইলেকশনে আওয়ামী লীগ কীভাবে আসবে, কীভাবে থাকবে? কারণ আওয়ামী লীগ কালকে একটা প্রার্থী হলেই সেখানে যখন সবাই মিলে একটা গন্ডগোল তৈরি হবে, সেখানে যদি পুলিশ বা সেনাবাহিনী যদি কার্যকর ভূমিকা না করবে, ইলেকশন কীভাবে হবে? তো স্থানীয় বলেন না, আপনি যদি বলি এখন স্থানীয় নির্বাচন হবে, তা আওয়ামী লীগের 2টা চেয়ারম্যান প্রার্থী দাঁড়ালে সেখানে যদি গন্ডগোল তৈরি হয়, তার বিরুদ্ধে মানুষের অভিযোগ আছে, এটা আছে, তাকে তো ভিজিবল হইতে হবে। ইনভিজিবল থাকা অবস্থায় সে ইলেকশন করতে পারবে না, নমিনেশন সাবমিট করতে হবে, নানা ধরনের বিষয় আছে। এই জন্য আমি প্রথমে বলি, আগে আইনশৃঙ্খলা পরিস্থিতিটা ঠিক হোক, আওয়ামী লীগের ব্যাপারে একটা কমন জায়গায় আমরা পৌঁছি। স্থানীয় নির্বাচন, আমার তো মনে হয় না যে স্থানীয় নির্বাচন দেওয়ার আমরা সময় পাবো। সুতরাং সেক্ষেত্রে অহেতুক বিতর্ক না করে এই দুইটাকে আমরা আগে ফোকাস করি। এই দুইটার ব্যাপারে কমন জায়গায় আমরা পৌঁছলে তখন আমরা রাজনৈতিক দলগুলোর একটা মতামত নিয়ে বা জনগণের একটা সার্ভে করে মতামত নিয়ে আমরা যে কোনো একটা ইলেকশন আগে দিতে পারি। জি জি, একই প্রশ্ন আপনার কাছে থাকছে। সাথে সাথে এই প্রশ্ন আমি আপনার কাছে জিজ্ঞেস করি যে আসলে এই বিতর্কটা কি খুব গুরুত্বপূর্ণ ছিল, অথচ এটা কিন্তু রাজনীতিতে অনেক দিন ধরে খুব স্ট্রং পজিশন আছে। স্ট্রং পজিশনে তো থাকবে। এখানে আপনার সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে
পলিটিক্যাল অ্যাডভান্টেজ কে কখন নিতে পারে মাঠের পর্যায়ে, ওই জিনিসটা নিয়ে সবসময় টানা হ্যাচড়া সবসময় থাকবে। হ্যাঁ, আমরা বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় দল বাই ডিফ্যাক্টো আমরা হয়ে গেছি, কারণ আওয়ামী লীগ আর নাই, ওই কন্টেস্টই আর নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন বর্তমানে সবচেয়ে বড় দল। তো এখন আমাদের থেকে কিছু অ্যাডভান্টেজ যদি অন্য দলরা নিতে চেষ্টা করে, ওটা তো স্বাভাবিক। তারা যদি স্থানীয় নির্বাচনটা যদি আগে করে ফেলতে পারে, তারা মনে করছে যে কিছু মাঠ গুছানোর সুযোগ তারা পাচ্ছে। আমরা ওই জন্য কিন্তু বলছি না যে আপনারা অ্যাডভান্টেজ পাবেন বলে যে আমরা এই নির্বাচন হতে দেবো, ওটা কিন্তু আমরা বলছি না। আমি ব্যক্তিগতভাবে আপনাকে একটা জিনিস বলে দিতে চাই, আমার এলাকার মধ্যে আমার গ্রামের বাড়ি যেটা, ওখানে অনেক ধরনের কাজ চলছে যেগুলোর মধ্যে আমি হয়তো ইন্টারভিন করতে পারতাম, তবে আমি কিন্তু করতে পারছি না। কারণ আমি একজন সাধারণ নাগরিক। আমি যদি এখন আমাদের এলাকার ওসি সাহেবকে ফোন করে কিছু একটা বলি, একটা পরামর্শ দেই, অথবা এনও সাহেবকে যদি কিছু একটা পরামর্শ দেয়, ইট ইজ কমপ্লিটলি ইলিগাল, পুরোপুরি ইলিগাল। আমি কিন্তু ওই ক্ষমতা আমার নেই। অ্যাজ আ নর্মাল সিটিজেন অফ বাংলাদেশ আমি কিন্তু ওই ক্ষমতা আমি রাখি না। এই ক্ষমতা সবাই রাখে, মানে রাখতে গেলে সবাই রাখে, কিন্তু ওই যে মানে একটা প্রভাব খাটানো এই জিনিসটা তো আমি করতে পারছি না। আর আপনি জানেন এটা বাস্তবতা যে একটা মানুষ যদি চেয়ারম্যান হয়ে থাকে, চেয়ারম্যান সাহেবও কিন্তু গিয়ে এনও সাহেবকে ওই কথাগুলো বলতে পারবে না। এই ক্ষমতাটা রাখে কিন্তু লোকাল এমপি সাহেবরা। এমপি সাহেবদেরকে যদি আপনি দূরে সরিয়ে রাখেন আর বলেন যে এমপি পরে দেখা যাবে, আগে আমরা আমাদেরটা গুছিয়ে নেই, আপনার বর্তমানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যে খারাপ হয়ে যাচ্ছে, দের ইজ এ রিজন ফর ইট। একটা কারণ আছে। কারণটা হচ্ছে কি যে এখানে বর্তমানে লোকাল লিডারশিপ নাই। আপনি যদি লোকাল পুলিশ বলেন, লোকাল প্রশাসন বলেন, এদেরকে ডিরেকশন দেওয়ার জন্য কিন্তু একজন ব্যক্তি লাগে। আর ওই জিনিসটা আমরা চাচ্ছি যে যত জলদি পারা যায়, বিফোর ইট গেটস টু লেট, এবং সেটা আনার জন্য জাতীয় নির্বাচনটা আগে হওয়া দরকার। কারেক্ট। ওকে দর্শক, আমরা আলোচনা করছিলাম ভারতের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি, নেপথ্যের কারণ। এই আলোচনার ধারাবাহিকতায় বাংলাদেশের স্থানীয় নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনের বিতর্ক নিয়েও কথা হলো। তাতে আমরা বেশ পরিষ্কার বুঝতে পারলাম যে জাতীয় নির্বাচনের গুরুত্বটাই এই মুহূর্তে অন্তত হুমাম কাদেরের আলোচনা থেকে বেরিয়ে আসলো যে এই মুহূর্তে এটাই বেশি দরকার। যা হোক দর্শক, আলোচনা হলো, আমাদের আলোচনার সময় শেষ। আপনারা সঙ্গে ছিলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আশা করছি পরবর্তী আলোচনাতেও আপনারা সঙ্গে থাকবেন। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।